ইঞ্জিনিয়ার যে নিজেই দিক, আমি মনে করি স্কুলের সার্বিক উন্নয়ন সব কিছু এককালীন দাতা হিসেবে 3 লক্ষ টাকা উনি ওনার ব্যক্তিগত ফান্ড থেকে স্কুলের ফান্ডে দিবেন ইনশাআল্লাহ। সো আমরা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে, অর্থাৎ এটা অর্গানাইজিং কমিটি, আহ্বায়ক কমিটি, নট লাইক দ্যাট অ্যাক্সেস স্টুডেন্ট আহ্বায়ক কমিটি, ভেরি সরি টু সে। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। আমি অল্প কিছু কথা বলবো আমাদের বিদ্যালয়ের সংস্কার উপলক্ষে। প্রথম কথা হচ্ছে যে কি আমাদের বিদ্যালয়ে একটা টিউবওয়েল নেই। আমরা এত ছাত্রছাত্রী, আমরা পানির পিপাসাটা গ্রহণ করতে পারি না। তৃতীয় কথা হচ্ছে যে কি আমাদের এত বড় একটা প্রতিষ্ঠানে একটা ওয়াশরুম ঠিক নেই। ওয়াশরুমগুলো সব মহিলাতে ভরা। আমাদের ছাত্রী বোনদেরকে চলে যেতে হয় স্কুল থেকে। আর কথা হচ্ছে যে কি আমাদের স্কুলের একটু দপ্তরি নেই। 3টা দপ্তরি ছিল, তখন 2টা ওদের চাকরি রিটেন্ড হয়েছে, ওরা চলে গেছে, আরেকটা আছে, কিন্তু ওর তিনজনের দায়িত্ব উনি একজন পালন করতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি আমাদের কক্ষতে একটা জানলা ঠিক নেই, কারণ বৃষ্টি আসলে আমাদের পরীক্ষার খাতাও ভিজে গেছে। আমরা অর্ধবার্ষিকতা পরীক্ষা দিয়েছি, তো একটা বৃষ্টি আসতেছে দুপুর 2টায়, সবের খাতা ভিজে গেছে। এটা কোন ধরনের স্কুল? আমরা এটাই সংস্কার চাই আমাদের যদি স্কুলের, আমরা একটু সংস্কার দেখতে চাই। আমি অত্র বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের 9ম শ্রেণীর একজন ছাত্রী। আমরা অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ হতে অনেক শিক্ষাই লাভ করি, কিন্তু এই শিক্ষাই আমাদের জন্য পর্যাপ্ত নয়। আমাদের আরও শিক্ষক প্রয়োজন। আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষক নেই। আমাদের একটি সায়েন্স ল্যাবও অত্যন্ত প্রয়োজন। আমরা বিজ্ঞান বিভাগে বিভিন্ন প্র্যাকটিক্যাল করতে অনেক অসুবিধাও বোধ করি। এছাড়া আমাদের বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাবও নেই। একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি আমাদের বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব খুবই প্রয়োজন। এছাড়া আমরা মেয়ে শিক্ষার্থীরা ঠিকঠাক স্যানিটেশন ব্যবস্থা পাই না। মেয়ে শিক্ষার্থীরা শারীরিক অসুস্থতার কারণে বাধ্য হয়ে চলে যায়। মাননীয় সভাপতি, আমাদের বিদ্যালয়ে একটি ঠিকঠাক কমন রুম, পরিষ্কার ওয়াশরুম খুবই প্রয়োজন। মাননীয় সভাপতি, আশা করি আপনি আমাদের সকল চাহিদা ও সমস্যা বুঝবেন। আসসালামু আলাইকুম। চিন্তায় পড়ে গেছি, আমার একটা ছেলে আগামীতে এই স্কুলের লেখাপড়া যদি এরকম হয়, আমার ছেলেটার কি অবস্থা হবে, এবং আমার বন্ধুবান্ধব, আমার এলাকার অনেক ছাত্রছাত্রী আছে, ওদের অবস্থা কি হবে। তো দীর্ঘদিন ধরে এই স্কুলের কোনো কমিটি, পূর্ণাঙ্গ কমিটি নাই। এটা কমিটি নিয়ে চলে, কিছুদিন এটা চলে, কিছুদিন এটা চলে। তখন শিক্ষকদেরকেও কোনো গাইড করার পরামর্শ কেউ দেয় না। শিক্ষকরা যে অবস্থায় আছে, ওদের ইচ্ছামতন ওরা পাঠদান করে স্কুল থেকে চলে যাচ্ছে। শিক্ষকদের কোনো উন্নতির এবং ভবিষ্যৎ এই স্কুল থেকে কেউ আশা করতে পারতেছে না। বিগত কয়েকটি বছরের যে অবস্থা ছিল স্কুল, তা আমি আশা করব আমাদের শিক্ষক এবং আমাদের নতুন সভাপতি, ওনার পরিচালনায় আগামী বছরের রেজাল্ট এবং আগামীতে আরও সুন্দর রেজাল্ট করার জন্য প্রচেষ্টা করব, এবং আমরাও সহযোগিতা করব। এবং আমরা যারা গার্ডিয়ান আছি এবং যারা পার্শ্ববর্তী এলাকাবাসী আছি, সবাই এই স্কুলের প্রতি দৃষ্টি আকর্ষণ রেখে আগামীর সুন্দর উজ্জ্বল স্কুলের ভবিষ্যৎ চিন্তা করে সবাই চেষ্টা করে যাব। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি কোনোদিন এই বক্তৃতাও রাখি নেই, তবু যৎসামান্য যা আমার জ্ঞান থেকে পারি আমি সেটুকু বলছি। ভুল হলে সবাই আমাকে ক্ষমা করবেন। এসএসসি পরীক্ষা দিয়ে সে এখান থেকে বের হয়ে গেছে। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমি এখানে আর অভিভাবক না, তবে আমি স্টেক হোল্ডার হিসেবে এখানে কথা বলতে পারি, থাকতে পারি। এর পূর্বে আহ্বায়ক নুরুল হোসেন ভাই বলছেন অতীতের কোনো কথা বলা যাবে না, আলোচনা করা যাবে না। যেহেতু আমরা 2025-এর 19 জুলাই থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছি, এইবার একজন দক্ষ, বিজ্ঞ এবং এটাকে পরিচালনা করার সক্ষমতা সম্পন্ন একজন আমরা এডহক কমিটির সভাপতি পেয়েছি। আমরা আশা করি শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং পরিচালনা কমিটির দায়িত্বকে আমরা সবাই জানি। আমি অত্র বিদ্যালয়ের সভাপতি মহোদয় এবং শিক্ষকবৃন্দর কাছে আমার একটা অনুরোধ করব। এটা হচ্ছে আমার মনে হয় পুঁচুড়ি ইজ্জতি আদর্শ বিদ্যালয়ে অতীতে যদি এইরকম শিক্ষক, অভিভাবক এবং কমিটিদের সাথে মত বিনিময় সভা হতো,
তাহলে আমার ছেলে মেয়ে শিক্ষার্থীরা কোথায় ঘাটতি আছে, ঘাটতিতে চিহ্নিত করা যেত। এই ঘাটতিটা চিহ্নিত করার পর এটাকে নিরসন করার জন্য একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যেত। এই সিদ্ধান্ত যদি উপনীত হওয়া যেত, ওই ঘাটতি যদি নিরসন করা হতো, তাহলে আমাদেরকে পরীক্ষার রেজাল্টে এই ধরনের দুর্ভোগ পোহাতে হতো না। সুতরাং আমি আশা করব একজন দক্ষ সভাপতির নেতৃত্বে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদেরকে কিভাবে পাঠ পরিচালনা করলে, বিদ্যালয় পরিচালনা করলে 2026 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট নাবরা শেখের কিলের কাছাকাছি হলেও আমরা যেতে পারি, এইগুলো আমরা মাথায় রাখব। আমি একটু দুই একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব। প্রথম কথা হচ্ছে, স্কুলের সার্বিক উন্নয়ন করতে হলে স্টেক হোল্ডারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আমি অতীতে দেখছি এখানে অভিভাবকদেরকে ডাকা হয়েছে, একজন দুইজনের বেশি অভিভাবক এখানে উপস্থিত হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমার মনে হয় অভিভাবকদের সাথে শিক্ষকদের সাথে সম্পর্কের অবনতি আছে, সুসম্পর্ক নেই। যদি সুসম্পর্ক থাকে, আমার ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে, আমি অভিভাবক হিসাবে যদি আমাকে এখানে ডাকা হয়, তাহলে আমি কেন আসবো না? যদি আমি না আসি, স্কুলের পক্ষ থেকে নূর হোসেন ভাই যেভাবে বলছে, শিক্ষকরা দিয়ে ছাত্রদের বাড়িতে পরীক্ষার আগে, পাইভের পরীক্ষার আগে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে তাদের মা বাবাকে বুঝিয়ে স্কুলে ভর্তি করানোর জন্য তাদেরকে উৎসাহিত করত, অনুপ্রাণিত করত। আমি 2003 সাল থেকে পুইচুরি সুবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। রেজাল্ট যখন হয়, আমি চেষ্টা করেও একজন শিক্ষার্থী এখানে পাঠাতে পারি না, কারণ তারা আমার সামনে আমাদের স্কুলের এই রেজাল্টের বিভিন্ন লেখাপড়ার চিত্র তুলে ধরে। সুতরাং আমি আশা করব একজন দক্ষ সভাপতির নেতৃত্বে আমাদের বিদ্যালয়ে এগিয়ে যাক, সামনে আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি। 25 সালের রেজাল্ট দেখে সবার মতো আমিও মর্মাহত। আমি পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, খুব কাছ থেকে আমি কতগুলো সমস্যা পর্যবেক্ষণ করি এবং অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আমি কিছু সমস্যা নোট করেছি। এই সমস্যাগুলো কারো যদি মনে কষ্ট লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সমস্যাগুলো আছে, একটা ওয়াশরুম নাই, আমাদের স্কুলের একটা ওয়াশরুম অতীব প্রয়োজন, একটা টিউবওয়েল নাই, জানালা ফ্যান আরও দিতে হবে, বাল্ব নাই। আরেকটা সমস্যা হচ্ছে বেশি বেতন। বিদায়ের ফি ছিল নাকি 200 টাকা, কিন্তু দেরি হওয়ার কারণে 100 টাকা ফাইন নিতে হয়েছে। আমি কিন্তু সবার সাথে কথা বলছি। একজন মাত্র দপ্তরি আরও দরকার। কোনো জাতীয় অনুষ্ঠান আমার দেখায় ভালোভাবে হয় না এখানে, পূর্বের ন্যায় জাঁকজমক করে জাতীয় অনুষ্ঠানগুলো করতে হবে। অ্যাসেম্বলিতে মাইক নেই। তারপর আমি শিক্ষকদের প্রতি অনুরোধ করব, আপনারা ছাত্রছাত্রীদের নাম বিশ্রী করে ডাকবেন না। আরেকটা দুই একটা আমি অনুরোধ জানাচ্ছি, স্কুলের স্টাফ মিটিংগুলো যে মাসে 2 বার হয় কিনা এবং গৃহীত পদক্ষেপগুলো কতটুকু বাস্তবায়ন হয়। তারপর হেড টিচারের সাথে সহকারী শিক্ষকদের সৌহার্দ্যপূর্ণ মনোভাব আরও উন্নত করা প্রয়োজন মনে করি। তারপর অভিভাবক এবং মা সমাবেশগুলো খুব ভালোভাবে করা উচিত। একটা স্কুলের উন্নত করার জন্য অভিভাবক এবং মা সমাবেশগুলো খুব দরকার। এই স্কুলে একটা পরিবেশ নাই বলতে চলে। এখানে এই স্কুলের আমার অ্যাডেড কমিটির সভাপতিকে, আমার শ্রদ্ধেয় ভাই রিয়ল ভাইকে বলবো, এই স্কুলে কোনো এরিয়া নাই। এই স্কুলে সারা রাত আউট ছেলেরা দূর দূরান্ত থেকে এসে আমাদের স্কুলের ছাত্র ভাইদের সাথে অ্যাড হয়ে গিয়ে এখানে অবৈধ কার্যকলাপে লিপ্ত করে। সর্বপ্রথম হচ্ছে এটাই, অবৈধ কার্যকলাপ বলতে কেউ স্কুলের ছাত্র আর কেউ স্কুলের ছাত্র না। আমরা কিছু বলতে গেলে এখানে বহু বাধার সম্মুখীন আমি বিগত জীবনে হয়েছি। জুয়া, মদ, গাঁজা এখানে এই স্কুলের ভিতরেই চলে, এটা আমি তুলে ধরতে বাধ্য হয়েছি। আমাদের এই স্কুলের এখানে
দেখেন আমি এখন আসছি এখানে, আমি অবজার্ভ করে দেখছি এখনও অর্ধেক স্কুলের ছেলেরা এখানে ভিতরে বাইরে এখানে অনুষ্ঠানে আসে নাই, স্কুলের ড্রেস ফ্লাওয়ারে ঘুরতেছে। আরেকটা কথা হচ্ছে স্কুলের অনেক ছেলেরা এখানে সিনিয়র এখানের স্থানীয় লোকদের সামনে পায়ের উপরে পা তুলে সিগারেট খায় স্কুলের ছাত্ররা এখানে। আর আরেকটা কথা হচ্ছে এখানে সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের সাথে কোনো অ্যাড নাই, তারা একজনের সাথে একজনে কথাবার্তা এমন কি মাতবলও নাই আমি জানি। এই যেখানে স্কুলের শিক্ষকরা এক না থাকে, ছাত্রদেরকে নিয়ে স্কুলের শিক্ষকদের সাথে বেয়াদবি করার জন্য উৎসাহিত করে এখানে। আমি আজকে আমাদের শ্রদ্ধেয় মামা রেজাল আজিম চৌধুরী থাকাকালীন এই স্কুলে আমরা দেখছি অনেক সুন্দর, ও প্রতিদিন এখানে স্কুলে আসত, পরিচালনা করত। আমিও এখন বর্তমানে সভাপতিকে অনুরোধ করব, আপনি এই স্কুলে নজর রাখবেন, প্রত্যেক ক্লাসে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করবেন। আমি জানি একটা ক্লাস চলে 40-45 মিনিট মতো, কিন্তু ক্লাসে যায় কতক্ষণে, শিক্ষকরা ক্লাসে যায় কতক্ষণে, নাকি 10 মিনিট থাকাকালীন যায় নাকি পুরো 40 মিনিট পড়ায়? আমার একটা মেয়ে আছে এখানে 2 নম্বর 3 নম্বর 1 নম্বর প্রতি বছর হয়ে এখানে কেজি স্কুল থেকে এখানে আসছে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম তোমাকে কি পড়াইছে, অঙ্ক কি দিছে, ইংরেজি কি দিছে? আমার মেয়ে এখনো পর্যন্ত 9 মাস হয়েছে বলতে পারে নাই আমাকে। তাহলে আজকে কি শিক্ষকে আজকে কি পড়া দিছে, কালকে যদি সে ওইটা ক্লাসের মধ্যে না আনে, মেয়েদেরকে ছাত্রদেরকে শাসন না করে, ও তো কালকে শিখে আসবে না। আর মা বাবা স্কুলে পাঠাইছে, ছাত্ররা ঠিক টাইমে ক্লাসে না ঢুকে ঢের পারে কি করতেছে, কোনো মাস্টারকে দেখি নাই ওকে ডেকে এখানে আনার জন্য, ওকে শাসন করার জন্য। তার এখানে ভালো ছেলে ভালো মেয়েরা কিভাবে স্কুলে দিবে? এখানে কোনো প্রাইভেট নাই, আমাদের এখানে শুধু অভাব হচ্ছে শিক্ষকরা যদি ভালো হয়, ছাত্রছাত্রী ভালো হবে। আপনারা এই স্কুলকে সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমরা কোয়ালিটি স্টুডেন্ট অ্যাট্রাক্ট করার জন্য কি করা যায় সেটা করতে হবে। 2 নম্বরে কনসিয়াস গার্ডিয়ান, যে সমস্ত অভিভাবকরা এখানে আছেন তাদেরকে সচেতন করতে হবে। তারা হয়তো শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকতে পারেন, তাদেরকে রেগুলার স্কুলের মধ্যে এনগেজ করে প্রত্যেকটা ছাত্রের ফিডব্যাকগুলো দিয়ে তাদেরকে কনসিয়াসনেসটা ডেভেলপ করা অথবা ইনক্রিজ করার কাজ করতে হবে। আদারওয়াইজ স্কুল থেকে যাওয়ার পরে তারা বাড়িতে যে সময়টুকু কাটাবে ছাত্রছাত্রীরা, তারা সেই সময়টুকু যেন গাইডলাইন অনুসারে চলতে পারে, সেজন্য গার্ডিয়ানদের কনসিয়াসনেস বাড়ানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া যায়, আমাদেরকে আমাদের গণ্ডির বাইরে যেতে হবে দরকার হলে, যেহেতু আমরা এক্সেপশনাল পারফরমেন্স চাচ্ছি সবাই মিলে। তারপর 3 নম্বর কম্পিটেন্ট টিচার, স্টুডেন্ট গার্ডিয়ান, এরপরে টিচারের কম্পিটেন্স। এখানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ টিচার আছে কি না, সরকারিভাবে যদি অনুমোদন না দেওয়া হয় তাহলে গেস্ট টিচার অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে হলেও আমাদেরকে এই কাজটা করে যেতে হবে ছাত্রছাত্রীদেরকে ডেভেলপ করার জন্য। এই কম্পিটেন্ট টিচার কীভাবে আসতে পারে? আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে যেতে পারি। ম্যানেজিং কমিটি যদি আমাদেরকে বলে আমাদের এরকম বাজেট, এরকম সংকট আছে, 100 জন প্রাক্তন শিক্ষার্থী দাঁড়ান, একজন 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা প্রতি মাসে কন্ট্রিবিউশন হবে, 10 জন টিচার নিয়োগ দেওয়া যাবে স্কুলে। আমরা জানি এখানে 100 জন স্টুডেন্ট পাওয়া তেমন কষ্টকর হবে না। তারপরে 4 নম্বর ম্যানেজিং কমিটি যারা আছে তাদের লিডারশিপ কোয়ালিটি। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা কম্পিটেন্ট লিডারদেরকে পেয়েছি। প্রতি মাসের স্টুডেন্টদের যা এখানে বেতন থেকে শুরু করে যা খরচ আছে, কোচিং ফি, তারপর হচ্ছে আপনার পরীক্ষার ফি যা আছে, আমি সব কিছু স্পন্সর করতে চাই 25 জনের টোটাল, 3 জন ছাত্রী 2 জন ছাত্র, এরকম হলে ভালো হয়। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আমি সবার সফলতা কামনা করছি। এই ম্যানেজিং কমিটি তাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের স্কুলকে একটা সুন্দর পজিশনে নিয়ে যাবে, আমাদের মুখ উজ্জ্বল করবে। আমরা অনেক কষ্ট করে কিন্তু পড়াশোনা করেছি,
এমন কিছু ছিল না বাহাদুরি করার মতো, বাট আজকে যেটা আছে সেটা কিন্তু পরিচয় দেওয়ার মতো। শুধু নিজেদের না, আমাদের নিয়ে অনেকেই গর্ববোধ করে। আমার ভাইয়ের জন্য সেটা অত্যন্ত সাফল্যের বিষয় যে আজকে এই স্কুলের একজন এক্স স্টুডেন্ট হয়ে সভাপতির পদটা যে সে পেয়েছে। আপনারা ওনার মতো একজন অ্যাডহক কমিটির সভাপতিকে পেয়েছেন, এটা আমার মনে হয় আপনাদের জন্য সামনে অনেক দূর এগিয়ে যাবে, আপনারা যদি আমার ভাইকে অ্যাডহক কমিটির সভাপতিকে সেভাবে সহযোগিতা করেন। আর মেয়েদের দায়িত্ব হচ্ছে, অভিভাবকদের দায়িত্ব হচ্ছে আপনাদের মেয়েদেরকে আপনারা উৎসাহিত করবেন পড়াশোনা করার জন্য। আমি 3টা বাচ্চা নিয়ে আমি আজকে অনেক পর্যায়ে চলে গিয়েছি। আমি এমন না যে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার টার্গেট ছিল, আমার একটা নিজের আইডেন্টিটি হয়েছে, এটার জন্যই আমি অনেক হ্যাপি। আমার আইডেন্টিটির জন্য শুধু আমি নিজে না, আমার আশেপাশের অনেকে গর্ববোধ করে আমার পরিচয়টা দিয়ে। আমি 3 বাচ্চা নিয়ে পরীক্ষা দিয়ে শেষ করেছি, রাত 3টায় উঠে পড়াশোনা করতাম। আমার বিয়ে হয়েছিল 18 বছর প্লাস, হ্যাঁ, বাল্যবিবাহ যেটাকে বলে, 18 প্লাসে আমার বিয়ে হয়েছে। এই বয়সে বিয়ে করে আমি লর মতো একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করে ল শেষ করেছি। সেখান থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমি এনরোল হয়েছি। এটা অবশ্যই আমার সৌভাগ্যের বিষয়, এটা আমার নিজের সম্পূর্ণ চেষ্টায়, এবং আমার হাজব্যান্ড ক্যাপ্টেন হুসাইন মোহাম্মদ ইমরান, যাকে আমি অবশ্যই ধন্যবাদ দিব, সে সবসময় আমার পাশে ছিল। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি এভাবে এই স্কুল থেকে পড়াশোনা করে এভাবে নিজেদের আইডেন্টিটি তৈরি করতে পারি, তোমরাও অবশ্যই সেটা পারবে। চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকলে সেটা অবশ্যই হবে। আমি মেয়েদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। এই যে মেয়েরা, তোমরা যারা পিছনে বসে আছো, আমি একজন মেয়ে, প্রথম পরিচয় সেটা। আমাদের স্কুলের রেজাল্ট খারাপ হয়েছে সেই কথাটাও আমি শুনেছি, বাট তোমাদের দায়িত্ব কি যে আমার টিচার নেই, এই নেই, সেই নেই, এটা না। বিষয় হচ্ছে যে আমি কি করতেছি স্কুলের জন্য, আমার ফিউচারে কি হব, একটা টার্গেট রাখতে হবে। এই যে রাধে সে চুলো বাঁধে, এই বিষয়টা মাথায় রাখবা সবসময়। আর মেয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের সন্তানদের প্রতি অবশ্যই নজর দিবেন, কারণ স্কুলে আসতেছে না কোথায় যাচ্ছে সেই বিষয়টা আপনাদের দেখার দায়িত্ব। ছাত্রছাত্রীরা এখানে বলছে টিউবওয়েল নাই, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয়, আমি একটা টিউবওয়েল আনছিলাম, ওই টিউবওয়েল বাহিরের দিকে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি আনছিলাম আমার প্রাণ প্রিয় ছাত্রদের জন্য পানির করার জন্য, তার টাকা আমি জমা দিয়েছি নতুন একটা টিউবওয়েলের জন্য, এটা এখনও আসে নাই, হয়তো এটা আসবে। আমি এখানে বিল্ডিংয়ের জন্য অনেক চেষ্টা করেছি, অনেক এনেছি, এখানে বিল্ডিং আসছিল, সব বিল্ডিং কিন্তু খেটে গিয়েছে। এখানে প্রতিকূলের মধ্যে আমি ছিলাম, অনেকটা প্রতিকূল। তো যাক, ওইদিকে যাব না, আমি যেহেতু অতীতে থাকবে, অতীত থেকে সামনের দিকে আমি এগিয়ে যাব। আমার এখানে অনেক রকম সমস্যা আছে, যেহেতু আজকে প্রাক্তন ভাইয়েরা যেই রকম আগ্রহ দেখাচ্ছে, ওই রকম আগ্রহ যদি আমি আগে থেকে পেতাম, তাহলে আমার মনে হয় এই স্কুল বাঁশখালীতে না, দক্ষিণ চট্টগ্রামের একটা বিদ্যাপীঠ হিসাবে পরিচিতি লাভ করত। এখানে আমি আসি, আমার এখানে স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাই, আমার অফিস সহকারী নাই, আমার এখানে আইসিটি শিক্ষক নাই, এখানে কোনো কম্পিউটার ম্যান নাই, এখানে 900 প্রহরী নাই, আয়া নাই, তারপরে অফিস সহায়ক মানে ব্যক্তি আমাদের এখানে নেই। আরও কতগুলো পোস্ট খালি আছে, যেই পোস্টগুলো NTRC এর মাধ্যমে এগুলো নিয়োগ দিতে হয়। দুর্ভাগ্য, আমি 1998 সালে সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ দিতে চেয়েছিলাম, কিন্তু দিতে পারিনি। এটা একটু আপনাদের জানা প্রয়োজন মনে করি। ওখানে ফার্স্ট হয়েছিল হিন্দু ভদ্রলোক, সেকেন্ড হয়েছিল হিন্দু ভদ্রলোক, থার্ড হয়েছিল একজন ব্যক্তি। কিন্তু ম্যানেজমেন্ট যেটা ছিল সেটা বলে যে ওখানে ভালো টিচার নেওয়া যাবে না, ওই 3 নম্বরকে নিতে হবে। কিন্তু 3 নম্বরকে নেওয়ার কোনো সুযোগ নাই, 1 নম্বর যিনি হবেন তাকে নিয়োগ দিতে হবে। তাহলে যোগ্য ব্যক্তিকে অবশ্যই নিয়োগ দেওয়া উচিত। একটা স্কুলের যোগ্য ব্যক্তি যদি না দিই তাহলে হবে না। এখন আমাদের এখানে অনেক ভাইয়েরা বলেছেন আমাদের শিক্ষকের অভাব, কিন্তু আমরা বিজ্ঞানের 5-6 জন শিক্ষক আছি, সবাই কিন্তু একেবারে অনার্স মাস্টার্স, শুধু আমি একটু নিচে আছি, আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি একটু নিচে আছি, আর সবগুলো অনার্স মাস্টার্স। আমার বিভিন্ন সাবজেক্টের টিচার আছে, কিন্তু টিচার তেমন কোনো আল্লাহর রহমতে গাঁঠি নাই। কিন্তু গাঁঠিটা হলো আমাদের এই যে যোগাযোগ,
মাধ্যম ওইটা এখানে দেখা যায় কিছুদিন এমন অবস্থা একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে পরিস্থিতির মাধ্যমে আমাদের মধ্যে কী হয়েছিল ওই যে বৈষম্য সৃষ্টি হয়েছিল। বৈষম্যটা বলি কারণ অনেক জায়গায় ওদিকে প্রাইভেট টিউশনি করায়, কারা করায় সেটা আমি বলবো না, আপনারা যারা এখানকার লোকাল আছেন আপনারা ভালোই জানেন। ওখানে প্রাইভেট পড়ে ছাত্ররা চলে যায়, এখন চলে যাওয়ার পর বলে যে কি ওই গার্ডিয়ানকে বলে যে হেডমাস্টার একটা আসছে, কি যে অবস্থা দুর্বল, এ তো কন্ট্রোল করতে পারে না। তাহলে আমি কি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, তাহলে আমি কি ওখান থেকে ছাত্রদেরকে ধরে এগুলো পথের মধ্যে থাকবো? কিন্তু এটা তো না, ওখানে চলে যায়। তারপরে চলে যাওয়ার পর আরও বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক ঘটনা ঘটে যায়, যেটা ওই যে ওখানে ছেলে মেয়েরা ওই রকম নানান ধরনের অভিযোগ আমার কাছে আসে, কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে এগুলো পারি না। আমি অনেক দূর থেকে আসি, এগুলো যদি আপনারা যদি এগুলোর সমস্যার সমাধান না করেন তাহলে এগুলো হবে না। এই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যাতে প্রাইভেট টিউশনি এটা আমার শিক্ষক হোক অথবা অন্য কোনো ছাত্র হোক, এটা বন্ধ করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে। এখানে আরও সমস্যা আছে আমার স্কুলের মধ্যে, ছাত্ররা যেরকম বলছে এই যে আপনার বাথরুম নেই, লাইব্রেরি কক্ষ নেই, বিশুদ্ধ পানি ব্যবস্থা নেই, সেটাও এটা। আর শিক্ষকদের ডকুমেন্ট রাখার জন্য কোনো আলমিরাও নেই। আমাদের শিক্ষকেরা বসে কোনো একটা ডকুমেন্ট রাখবে ওই রকম নেই, এখানে এলোমেলো এটা অবস্থা। এখনো পর্যন্ত আমরা সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে পারিনি। তারপরে ক্লাস রুমে এই যে এখানে ডায়াসের অভাব, তারপরে আছে ক্যান্টিনের অভাব, এরপর বিভিন্ন ওই যে আপনার এখন সিসি ক্যামেরা আছে, ওখানে ব্যাটারিরও অভাব। তারপরে এখানে আরেকটা আছে আমাদের মধ্যে, যেটা বলতে হয় আমাদের শিক্ষকদের মধ্যে, এখানে যে আমি অপরাধী হলে, আমি যদি অপরাধী হই আমার বিচার এটা আমিও চাই, আমি আইনের ঊর্ধ্বে নই। এখানে চেইন অফ কমান্ড, এখানে বঙ্গুর, এখানে চেইন অফ কমান্ড নেই। নিয়েছিলাম 3 দিনের মধ্যে ওনারা মতামত দিয়েছিলেন, ওই মতামতের মধ্যে দেখা গেছে শিক্ষার্থীরা অনুপস্থিত, এখানে আসে না। এখানে যখন আমরা হয়তো অনেক কিছু জানেন না এগুলো বলতে হয়, যখন কোনো শিক্ষার্থীকে শিক্ষকেরা চাপ দেয়, শুধু আমাদের শিক্ষকের দোষ দিলে হবে না, শিক্ষকেরও আবার অনেক চেষ্টা করেছেন, তখন ছেলেরা কি হয়ে যায়, বলা হয় ম্যাডাম আছে, ফারুক সাহেব আছেন, আর অন্যান্য টিচাররা আছেন, ইমরুল কায়েস সাহেব আছেন, যখন বলা হয় কালকে পরীক্ষা নেব, ছেলেরা ওই দিন আর আসেনি। তাহলে এটা কিভাবে করতে পারবো? আমি আপনাদের সহযোগিতা পরামর্শ চাই। তারপরে আছে আপনার মোবাইল, সিগারেট, এগুলো তো খাওয়া এখানে চলে, এগুলো অহরহ এগুলো। তারপরে এই যে মোবাইল, মা বাবারা অভিভাবকেরও এত বড় বড় মোবাইল দিয়ে দিছে, যেটা আমারও নেই। ওরা মোবাইল নিয়ে তাহলে কি বিভিন্ন কিছু চলে। আমি অনেকগুলো মোবাইল চেঞ্জ করছিলাম, কিন্তু পরবর্তীতে আমাকে দিয়ে ফেলতে হয়েছে, আমি কিন্তু পারি নাই। তাহলে আমার করণীয় কি সেটা মানে কি আপনারা একটু বলবেন। হ্যাঁ, তারপরে এখানে অভিভাবকদের যখন আমরা সম্মানিত অভিভাবকদের যখন ডাকি কিন্তু তেমন আসে না, সম্মানিত অভিভাবক কিন্তু আসে না। তাহলে আমাদের ওই যে অভিভাবক, ছাত্র, শিক্ষকদের সমন্বয়ে কিন্তু আমাদের তৈরি করতে হবে। ওই যে বলছিলাম উপরে ওঠার জন্য আপনার ঠেস দিতে হবে, ওই রকম আমাদের লাগবে। হ্যাঁ, তারপরেও আমরা কিছু ইতিমধ্যে আমরা কিছু মানে নিয়েছি। এরপর এই অভিভাবকদের অনুরোধ করব, যারা সম্মানিত অভিভাবক বিন্দু আছেন, হ্যাঁ, স্কুলে যে এসে ওনার ছেলে বা মেয়ে এটা ঠিক মতো ক্লাস করছে কিনা, উপস্থিত আছে কিনা, এটা কিন্তু কোনো মানে কি অভিভাবকে এগুলা কিন্তু যাচাই করে নাই। আমি ফোন দিলেও আসে না। আমার গতবার পরীক্ষার মধ্যে আমি ফোন করেছি, আমার শিক্ষকেরা ফোন করেছে, আবার নান্টুকে কাছে পাঠিয়েছি, কিন্তু কোনো ছাত্র ছাত্রী গার্ডিয়ান ওখানে আমার মানে কি আশানুরূপ আমরা ছাড়া পাইনি। হ্যাঁ, এরপর যদি ইয়ে করতে হয় আমাদের একাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে হবে। হ্যাঁ, তারপরে আছে নতুন সভাপতি মহোদয় হয়েছেন, এখানে আমাদের সিসি ক্যামেরা, হয়তো এটার সাথে আমি ওয়াইফাই যদি লিঙ্ক করে দিতে পারি, ওই আমাদের সভাপতি মহোদয় উনি ওখান থেকেও কী করতে পারবেন, দেখতে পারবেন ওখানে কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি। হয়তো আশা করি এটা পরিবর্তন হবে। তারপরে আমাদের শিক্ষার্থীর উপস্থিতি 100% নিশ্চিত করতে হবে। ওই যে পালিয়ে যায় অনেক সময়, আর আপনারা হয়তো বলেছেন আমরা প্রথম ঘন্টায় নাম ডেকেছি,
এবং সপ্তম ঘন্টায় নাম ডেকেছি, কিন্তু ডাকার মধ্যে ওখানেও কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। হয়তো গার্ডিয়ানকে ফোন করলেও আমরা পাই না। হ্যাঁ, আমরা সাপ্তাহিক এই বা পাক্ষিক ক্লাসের ব্যবস্থা করব। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা নিই, আরও জোরদার করবো। করে পড়ালেখা করতে পারতেছে না। এই যে ফারমান বলে গেল আমি কোনো খাতা পাই নাই, আমি নিউজ পেপারে অঙ্ক করতাম, তাহলে আমি যদি স্টার মার্ক পেতে পারি স্যারদের দোয়াই, শঙ্কর স্যার, ফজু স্যার, জহির স্যার যারা ছিল, আরও তেজ স্যার যারা ছিল, তাদের এই অক্লান্ত পরিশ্রম এবং কিভাবে আমাকে দীপক স্যার এমন মারতো আমি জানি না, আমি আপনাদেরকে বলবো না। আমি স্যারকে স্মরণ করছি, স্যারা বলছিল এই ছেলের মধ্যে মেধা আছে। আমি একটু দুষ্টামি করার চাইছিলাম, আমি ডেভিয়েট করতে চাইছিলাম ফ্রম দি ট্র্যাক, বাট হি স্টপ। যেহেতু আমাদের অ্যাডক কমিটির চেয়ারম্যান বলছে র্যাঙ্কিং 1 থেকে 3 আনতে হবে, এখানে স্যারদের কথা, আমি দীপক স্যারের কথা এই জন্য স্মরণ করলাম। পারভেজ স্যারও আছে, সুনীল স্যারও আছে, আমি স্মরণ করি নাই, কিন্তু আপনারা আমাকে মারান নাই স্যার। দীপক স্যার আমাকে বেশি মারছিল, আমি এখানে বলতে পারতেছি না যেহেতু আমার ওয়াইফ এখানে আছে। দিস ওয়াজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু, আমার বন্ধুরা এখানে জানে। তাহলে টিচার, হাউ স্ট্রিক্ট হি ওয়াজ, he is not bothering anybody, he is not bothering, he is not কাউকে ভয় পাইতো না। আমাকে এমন মারা মারছে, আমার পিঠ আমি 7 দিন তুলতে পারি না। আমি টিচারদেরকে বলবো দিস ইজ স্ট্যান্ডিং অর্ডার ফ্রম নাও অনওয়ার্ডস, ইফ এনিথিং লিগাল ইস্যু মাই ব্রাদার উইল টেক কেয়ার। বাট আমি টিচারদেরকে 100% পাওয়ার দিতে চাচ্ছি, আপনাদের স্টুডেন্টদেরকে যা করার দরকার তাই করবেন, বাট মেনটেন কোড অফ কন্ডাক্ট। আপনারা যদি এখানে টিচার হয়ে টিচারের দায়িত্ব পালন না করেন, আমি জানি আপনারা যেটা পালন করতেছেন। আমি অলরেডি আপনাদেরকে একটা সংস্কারের কথা বলছি। আই মেড এ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, অ্যাডক কমিটি গ্রুপ, টিচার্স গ্রুপ। টিচারদের সাথে আমি ওই দিন মত বিনিময় করছি গ্লোবালি 12th July লাস্ট উইক, অ্যান্ড ইট উইল বি কন্টিনিউড এভরি মান্থ। মিশন এবং মিশন সেট করছেন, র্যাঙ্কিং উইদিন 3, ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। আমি ফার্স্ট চ্যালেঞ্জটা জানতে চাইছিলাম যে স্যার আপনাদের ফার্স্ট চ্যালেঞ্জ কি? বলতেছে অভিভাবকদের সমস্যা, স্টুডেন্টদের সমস্যা না। কেন? এখন আমরা যদি ছাত্রদেরকে এখানে না পাই, কাদেরকে পড়াবো? আপনি আমাদেরকে টুল টেবিলকে পড়াবো নাকি? আই টেক ইট সিরিয়াসলি। দেন আই মেড দিস কমিটি, আই মিন ইটস কল গার্জিয়ান কাউন্সেলিং টিম। আমি উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে গার্জিয়ান কাউন্সেলিং টিম করছিলাম, এবং এটা আমি ডিক্লার দিই নাই আজকে ডিক্লারের জন্য। যেহেতু গার্জিয়ানরা যদি সচেতন না হয়, আপনারা অনেকেই বক্তব্য দিচ্ছেন, আমি একটু সময় নিচ্ছি আপনাদেরকে, আশা করি কাজ দেবে। বিশেষ করে আপনারা যখন সময় দিবেন, আমি যখন দায়িত্ব নিয়েছি, আমি যখন আমার বন্ধুবর পাওয়ারফুল মানুষ, জমিদার, রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো ওনারা হবে, আমি হওয়ার সুযোগ থাকবে না, কিন্তু এই সরকারের আমলে হয়তোবা ওনারা রিয়ালাইজ করতে পারছে। আমার যখন সিবিটা যায়, ওনারা অবাক। এরকম মানুষের সিবি তো সাধারণত চেয়ারম্যানের জন্য আসে না। এডিসি শিক্ষা, উনি আমাকে ফোন দিয়েছে, উনি আমাদের এই যারা আমার যে ম্যাডমিন যারা আছে, ডেপুটি সেক্রেটারি আমার কলিগ, তো বাই প্রোটোকল আই এম সিনিয়র টু হি। দেন ও বললো যে আপনার পোস্টটা তো অনেক বড়, তা আপনি এটার জন্য এত খাঙ্গাল কেন? বললো আমাকে ইট ইজ মাই চ্যালেঞ্জ। আমাদের টোটাল ফেলিওর, ফার্স্ট ফেলিওর হবে আমি, জিওর রহমান অ্যাডক কমিটি। আমি স্যারকে, আমি যখন মিটিং করতেছিলাম, আমি বলতেছিলাম স্যার আমি হয়তো নেক্সটে থাকবো না। উনি বললো কেন? হ্যাঁ, আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি স্কুলের ভালো করার জন্য, ভাইয়া বললো আমরা স্কুল থেকে কিছু নিতে আসিনি, দিতে আসছি। আমি যদি কিছু দিতেই না পারি, তাহলে আমি কেন থাকবো? সুতরাং আমার হাতকে শক্তিশালী করার জন্য আমি টিচার, অভিভাবক এবং যারা সুশীল সমাজ, তাদেরকে আবারও এখান থেকে, মঞ্চ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, যদি আমি বলে দিচ্ছি আপনারা যদি সহযোগিতা না করেন, রেজাল্ট কিন্তু খারাপ হবে। আমাকে কিন্তু বলতে পারবেন না, আমি দায়ভার কিন্তু নিব। হ্যাঁ, এটার জন্য আই উইল টেক সাম ড্রাস্টিক ডিসিশন। আপনারা আমাকে কোনো কিছু বলতে পারবেন না, আপনাদের সহযোগিতা দরকার। এসিআর বলেন, এটা স্টুডেন্টদের জন্য ওয়ার্নিং হবে। 75% প্রেজেন্স না থাকলে পরের বারে ওকে ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে। আই ডোন্ট নিড এনি স্টুডেন্ট দোজ হু আর reluctant in their study. I don't need any teacher those who are reluctant in the teaching. সরি, টিচারদের আমি এখানে স্টেজে চেয়ারে বসতে চাই নাই, কিন্তু প্রোটোকলের জন্য আমার বসতে হয়েছিল। আমি শাহাদাত এবং শহীদুল্লাহ আমার ভাইয়াকে বলছিলাম আমি একটা টুলে বসবো। আমি কিভাবে পারবে স্যার, সুনীল স্যারের সামনে আমি চেয়ারে বসি এবং আমার স্যারেরা এখানে যারা আছে, হাউ ইট লুকস। হ্যাঁ, অফকোর্স আমি আমার কোড অফ কন্ডাক্ট মেনটেন করতে চাই। আমি চেয়ারে আপনাদের সামনে বসলাম, আমি এর জন্য স্যারদের কাছে, সুনীল স্যার এবং যারা আছেন,
আমি তাদের কাছে অত্যন্ত দুঃখিত স্যার। আমি প্রোটোকলের জন্যই আমি এখানে আমার চেয়ারে বসতে হইল। তো যেটা বলছিলাম, অভিভাবকের যে প্রবলেমটা, অভিভাবক কাউন্সেলিং টিম আমি করছি, ওখানে আছে। আপনাদেরকে কমিটিগুলো এই জন্য বলতেছি, এটা আমার ফার্স্ট টার্গেট ছিল, আমি 5টা উপকমিটি করে দিব, যাতে একজনের পক্ষে স্কুল পরিচালনা করা সম্ভব না। যেটা কমিটি সেটা হচ্ছে গার্জিয়ান কাউন্সেলিং টিম। এখানে আমার 2জন শিক্ষক প্রতিনিধি আছে, ইমনুল কায়েস স্যার এবং জুলাখা বেগম, জুলাখা কাছারদের মধ্যে, এবং আরেকজন অভিভাবক প্রতিনিধি একটু দাঁড়াতে হবে আপনার থেকে। আপনারা জানেন উনি অনেক সম্মানী মানুষ, উনি অনেক বছর ধরে অভিভাবক প্রতিনিধি আছেন, কিন্তু ওনার ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারে না। কিন্তু ওনাকে দাঁড়াইতে এই জন্য বললাম, যখন ডিউটি নিছি, দায়িত্ব নিছি, রেসপন্সিবিলিটি নিছি, এটা একটা মহা দায়িত্ব, এটা ইমানই দায়িত্ব বলে এটাকে, ইটস কেম ফ্রম হেভেন। এই জিনিসগুলা কেউ চাইলে নিতে পারে না, এটা আল্লাহর থেকে আসে। সুতরাং অভিভাবক প্রতিনিধির একটা চ্যালেঞ্জ থাকবে, ওনাকে আমি রিকোয়েস্ট করবো, হি মাস্ট ডু হিজ ডিউটিস উইদাউট এনি অ্যানোমালিস। আমার কোনো অ্যানোমালিস করা যাবে না, কোনো অবহেলা করা যাবে না। অভিভাবক প্রতিনিধির কাছে রিকোয়েস্ট, এখানে ইনক্লুড করছি মিস্টার হারুন প্লিজ। অভিভাবক প্রতিনিধি অভিভাবকের ঘরে যাবে, আপনারা সবাই ওকে সহযোগিতা করবেন। যে মেন প্রতিবন্ধকতা, আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। এই যে 5 জনের বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি, এরা একটা কমিটির চেয়ারম্যানের সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে, এরা বাসায় যাবে, এরা কীভাবে অভিভাবকদেরকে এখানে আনানো যায়, এবং যারা স্টুডেন্টরা এখানে আসতে চাচ্ছে না তাদের অভিভাবককে তাদের এই টাইমলি ক্লাস, সায়েন্স ল্যাব, একটা মেয়ে স্টুডেন্ট বলে গেল ওয়াশরুম, সবার পেঁয়াজ খাইতাম না, আমি ওই টাকা জমাইতাম। আমি ব্যাংকে করছিলাম, আমার ছেলেকে বলি যে কিরে তুই এত টাকা কেন খরচ করস, ও খুব অবাক হয়ে যায় যে 2 টাকা দিয়ে তুমি কি করতা। তাহলে অনেক স্ট্রাগল করে আমরা, আমার বোন অ্যাডভোকেট পিপি এখানে আছে, পুষ্পা সুলতানা, যে আইনজীবী ফোরামের ওয়ান অফ দ্য পাওয়ারফুল মহিলা, এবং তার একটা ভিশন আছে এই বাসকালে নিয়ে। হয়তো আপনারা ওকে অন্য মুখ হিসাবে দেখবেন, যে হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেম আমাদের স্কুলে। আমি আইসা ফাইন্যান্সিয়াল ইনক্রিমেন্ট দিকে যাচ্ছি, নট টু ডিক্লাইন। আমি আইসা যদি আপনার ফান্ড ভেঙে ফেলে সবাই বলবে যে এই ফান্ড খরচ করবে। আমার একটা হিডেন টার্গেট ছিল এই প্রোগ্রামটাকে আমি এক্স স্টুডেন্ট এবং আমাদের যারা এখানে বড় বড় মানুষ আছে ওদেরকে আনার পিছনে আমার টার্গেট ছিল আমি ফাইন্যান্সটা কীভাবে আমি আদায় করতে পারি। আপনারা জানেন যারা ফাইন্যান্স নিয়ে কাজ করে, আমি একটু আগেই বললাম আমরা মিলিয়ন ডলার নিয়ে কাজ করি, এবং আই মাস্ট গ্রেটফুল টু মাই এমডি কমোডর মাহমুদুল মালিক, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টা জাহাজ নিজের সত্তায়নে আগামী 2 মাসের মধ্যে ইনশাল্লাহ অ্যাড করা হবে। এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় হবে। সুতরাং উনি আমাকে বলছিল যে ফাইন্যান্সটা এমন একটা জিনিস ডেডিকেটেড থাকবে, যারা ডেপুটেড থাকবে, এই ফান্ড কিভাবে কালেক্ট করে এখানে যতগুলো আমাকে ওরা চ্যালেঞ্জের মধ্যে দিছে, আমি স্কুলের টাকা খরচ করব না, আমি বাইরে থেকে ফান্ড করার ক্যারিসমেটিক লিডার হিসেবে আপনাদের সামনে দাঁড়াইছি। আমি জানি আমি ক্যারিসমেটিক লিডার বললাম কেন, আমার এমডি স্যারকে আমি উপাধি দিয়েছিলাম, স্যার ইউ আর দি ক্যারিসমেটিক লিডার। আমি মার্ক অফ রেসপেক্ট প্লিজ স্ট্যান্ড এম, যেটা এককালীন দাদার সদস্য, এটা গভর্নমেন্ট ডিক্লার, এটা আমার ডিক্লার না। আমি অ্যাডভোকেট মুজিবুর রহমানকে অ্যাডাক কমিটির চেয়ারম্যান হিসাবে আমি এককালীন দাতা, যেহেতু সে ভোট দিতে পারবে, হি ক্যান পার্টিসিপেট, হি ক্যান ইম্পোর্ট হিজ ডিসিশন, সুতরাং হি ইজ ভ্যালুয়েবল মেম্বার ফর আওয়ার কমিটি নাও। আমি এটা যখন টাকা আমাদের স্কুলের অ্যাকাউন্টে ঢুকবে, প্রধান শিক্ষক স্যার যখন আমার কনফার্ম করবে, তখন ওনাকে সম্মানস্বরূপ একটা সার্টিফিকেট এবং একটা বোর্ড থাকবে আমাদের স্কুলের জন্য, যেটা আগে করা হয় নাই। দিস ইজ কল ক্যারিসমেটিক লিডার। আমি সদস্যের জন্য একটা বোর্ড থাকবে। সুতরাং যারা দিবে এখানে বেস ওয়াস দিতে পারে, কোনো ফ্যামিলি থেকে দিতে পারে, কোন করবে, যেহেতু সে এইচআরে আছে, ওদের কাজে এগুলা, ওরা মানুষকে রিড করতে পারবে কোথায় টাকা কীভাবে টাকা নেওয়া যাবে। হ্যাঁ, এবং আমাকে বললো নুরুল হোসেন ভাই এবং মুর্শেদ ভাইরা বলে যে আমরা যে টাকা দিব, তুমি টাকাটার অ্যাকচুয়াল ইউজ কীভাবে এনশিওর করবা। সেই জন্য আমি বললাম আই এম দ্য মেম্বার অফ মেরিটাইম অ্যান্টি কারাপশন, বাংলাদেশের দুর্নীতির সাথে আমি ওই মেম্বার না, আমি হচ্ছে নেদারল্যান্ডসি নাই। আমার স্কুল থেকে আমি আপনাদেরকে আজকেও বললাম, আমি একটা টাকাও আজকের কোনো প্রোগ্রামে স্কুলের ফান্ড থেকে খরচ করতে দিই নাই। সব টাকা আয়োজক কমিটি এই যারা আছে তারা দিছে আপনাদের সব কিছুর, এবং লাঞ্চটা আমি কষ্ট করে আমি অ্যারেঞ্জ করছি। তো আমরা যখন
শুরুটাই আপনারা বুঝতে পারছেন এই স্কুলের প্রতি আমাদের ডেডিকেশনটা। আমরা যখন নিজের টাকা খরচ করে এখানে আসি, আমার মেজো ভাই আসলো ঢাকা থেকে এবং উনি আপনাদের সামনে টাকা দিয়ে দিল, আমার ওয়াইফ এত কষ্ট করে এবং আমার বোনগুলো সবাই ডেডিকেশন করে, আমার ছোটো ভাইয়ের বউ সবাই আসলো। সুতরাং আমাদের সহযোগিতা এই স্কুলে থাকবে। হ্যাঁ, যদি কোনো ভুল হয়, মাই নাম্বার ইজ ইন হোয়াটসঅ্যাপ। চেইন অফ কমান্ড, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সামথিং আনইথিক্যাল ইস্যু। আনইথিক্যাল ইস্যু ইট মিনস কারাপশন। আপনারা জানেন আমি মেরিটাইম অ্যান্টি কারাপশন নেটওয়ার্কিংয়ের উপরে আমি কি নোট স্পিকার থাকি। আমার একাডেমিক জুনিয়রও জানবে আই এম অ্যাকচুয়ালি হ্যাবিটেড অ্যান্ড ইউজ টু অ্যাজ এ মোটিভেটেড স্পিকার অ্যামং দ্য মেরিনার্স প্ল্যাটফর্ম অ্যান্ড আদার্স টু স্টপ দি কারাপশন। আপনারা জানেন প্রত্যেক জায়গায় যেখানে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকে সেখানে করাপশনও থাকবে। ইট ইজ ভেরি ন্যাচারাল, ইটস নাথিং আনইউজুয়াল। অফকোর্স দায়িত্বের শুরুতে আপনাদের কাছে শপথ করে বলতেছি, এখানে আজকের পর থেকে কোনো করাপশন, মিসম্যানেজমেন্ট হবে না। যেটা প্রধান শিক্ষকের আজকে যেটা প্রেক্ষাপট যেটা বললাম সেটা হচ্ছে কামরুল হুদা স্যার। কামরুল হুদা স্যারকে সবাই আমরা সহযোগিতা করার মর্মে একটা শপথ নিয়ে আমি স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক, আমার এক্স স্টুডেন্ট ইজ্জতিয়ানদেরকে আমি বিনীত অনুরোধ করব, আমরা একটা শপথ পাঠ করব। প্লিজ আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষক কামরুল হুদা স্যার এবং অ্যাডক কমিটির চেয়ারম্যান সহ অন্য যারা আমার সাথে আছেন সবাইকে সহযোগিতা করব। Our school dignity, honor and ranking within 1 to 3 in the Banskari Tala. Please, 3 cheers and hands up for our teacher teams এবং অ্যাডক কমিটির টিমস। আমার র্যাঙ্কিং হবে 1 to 3। হাউ ইজ ইট পসিবল? কীভাবে সম্ভব একটা অ্যাডক কমিটির চেয়ারম্যান আইসা 21 নম্বর স্কুল থেকে 3 নম্বরে নিয়ে আসা? একটু সামথিং মিরাকেল, রাইট? হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, এটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী প্ল্যান। এখানে আমি স্বল্প মেয়াদীর প্ল্যানের মধ্যে হবে, গার্জিয়ানদের সাথে মত বিনিময় হবে, সুশীল সমাজের সাথে মত বিনিময় হবে এবং ফাইনালি এক্স স্টুডেন্ট যারা এই স্কুলকে লালন করে, ধারণ করে, বহন করে তাদের সাথে মত বিনিময় হবে। তাহলে আপনারাই বলেন, আমি প্রথমেই যেটা আমার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুজিবুর রহমান ভাই বলল যে ডক্টর ইউনূস স্যারের কথা, উনি কিভাবে দেশ আগায় নিয়ে যাচ্ছে, উনি সংস্কার 3টা সংস্কার কমিটি উনি করছে। আমি যখন সংস্কার কমিটির দায়িত্ব নেওয়ার পরেই আমার তো একটা ভীষণ উসমান যেটা আমাকে প্ল্যান দিল দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, আমি অলরেডি ভীষণ এবং মিশন সেট আপ করেছি। যখনই আমি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যারের সাথে আমি নিজেই কথা বললাম এবং উনি দেখে অবাক হলো যে আমি নিজেই আগ্রহ করলাম এবং আমার হেড টিচার, আমি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যারের রুমে নিয়ে গেছিলাম স্যারকে, উনি আমার অন্য দিক দিয়ে পরিচিত, উনি খুব খুশি হলো যে ইয়াং ডাইনামিক ছেলে হয়তো স্কুল আসলে স্কুলের অনেক উপকার হবে, স্কুলের ছাত্ররা উপকার হবে। তো আমি যখন বললাম যে স্কুলেরই আমি ছাত্র, বিকজ আপনারা জানেন আমি একজন গভর্নমেন্ট অফিসার, আমি তো আই ওয়াজ ট্রেন অ্যান্ড ব্রট অ্যাট সি অ্যাবাউট 16 years I sacrifice and I move around 60 to 70 country। আমার জীবনের ম্যাক্সিমাম সময় কেটেছে সাগরে, সমুদ্রে, দেশে বিদেশে এবং ফাইনালি আমি একটা গভর্নমেন্ট অফিসার হিসেবে গভর্নমেন্টের 4th গ্রেডে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে মিনিস্ট্রি অফ শিপিংয়ের আন্ডারে আছি। সুতরাং আমি তো এই সমাজসেবা এবং এইসব কাজের জন্য মানে উপযুক্ত না, যেহেতু আমি একটা ভাইটাল রোলে আছি। হাউএভার আমি এই যে পোস্টটা নেওয়ার একটা প্রেক্ষাপট আছে, আমি প্রেক্ষাপটটা 1 মিনিটে বলবো। এর আগে ধন্যবাদের পর্বটা এখনো শেষ করতে পারি নাই, আরও ধন্যবাদ জানান সবাই অ্যাডভোকেট মুজিবুর রহমানের জন্য জোরে করতালি দিতে হবে। আরেকটা সুশীল সমাজের পক্ষ থেকে আপনারা যাকে আমরা স্টেজে তুলছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার আব্বা জানের মতো আমার বড় ভাই এখানে আসছেন, ডক্টর মুস্তাফিজুর রহমান, যিনি না হলে আমি মেরিন একাডেমিতে ভর্তি হতে পারতাম না, যিনি টাকা দিয়ে আমাকে মেরিন একাডেমিতে ভর্তি করাইছিল। সুতরাং আমার বড় ভাইয়ের জন্য ডক্টর মুস্তাফিজুর রহমান, ওয়ান অফ দ্য স্কলার ফ্রম চিটাং মেডিকেল এবং ইউএসএ ছিল 10 বছর। সবাই একটু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন ডক্টর মুস্তাফিজুর রহমানকে, যিনি কন্টিনিউয়াস ডেডিকেশন দিয়ে যাচ্ছে, তার কোনো চাওয়া পাওয়া নাই।
আমরা সুশীল সমাজের পক্ষ থেকে ডক্টর মুস্তাফিজুর রহমান আশেক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে আরেকটা মানুষ, আমি কারো পক্ষে, বিকজ আমি ক্রিটিসাইজে বিশ্বাস করি না। অফকোর্স যেহেতু আমি একটা রেজিমেন্টাল ট্রেনিংয়ে ছিলাম, আমরা কিছুটা একটু ট্রেন এবং কিছুটা ব্যাকগ্রাউন্ডের দিকে যাচ্ছি। এখানে আপনারা সবাই কিছু ক্রিটিসাইজ করছেন, কিছু অ্যাডভাইস দিচ্ছেন, যেখানে আমি কোনো মানে টিচারের গাফিলাতি বলতেও কিছু আসছে, আগের অ্যাডক কমিটির গাফিলাতি বলতেও কিছু আছে। টোটাল ফেলিওর একটা জিনিস আমি কনক্লুড করলাম। সিন্স ইনসেপশন, আই মিন এস্টাবলিশমেন্ট অফ দিস স্কুল, যেটা ওসমান অথবা ফরমান আমাকে মনে করাই দিয়েছে, আমি জানতাম না আমি ম্যাথে এত ভালো ছিলাম। ধন্যবাদ ফরমানকে। সিন্স ইনসেপশন অফ দিস স্কুল 98-এর রেজাল্ট ছিল খুব খারাপ, ওর মধ্যে আমি স্টার পাইছিলাম। স্টিল আই অনার ফর দিস স্কুল এবং আই এম বেয়ারিং দিস সার্টিফিকেট। যেখানে যাচ্ছি সেখানে আমার এই স্কুলকে বহন করতে হচ্ছে। সুতরাং এই স্কুলের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আপনারা তো বলবেনই। এই জন্য আমি প্রধান শিক্ষকের পক্ষ থেকে, স্যারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমাদের স্কুলটা খারাপ হওয়ার জন্য। হ্যাঁ, সবাই জানেন এখানে প্রেক্ষাপটটা কি, যেটা বলতে চাচ্ছিলাম যে প্রেক্ষাপটটা হচ্ছে এই স্কুলের কমিটির প্রেসিডেন্টের প্রেক্ষাপটটা আমি যাচ্ছি। Back of the history, আমি 2023 after my pass out like Usman, and last visit of the school 2025, যখন সবার মতামত, সবার বক্তব্য আমি শুনলাম, then I decide, my brother decided to take over the charge of the school. It was our challenge of the family challenge for the betterment of you, not for me betterment of me, because আমি এখানে সময় দিচ্ছি, এটা আমার সৌভাগ্য, but it's not my role. It is not my role. ভাইয়া বললো যে না, ফর দি বেটারমেন্ট অফ দি স্কুল ইউ হ্যাভ টু টেক দি চার্জ। যার কথা এখানে বলবো এটা হচ্ছে প্রধান শিক্ষক, যিনি আমাকে স্টিমুলেট করছেন, যিনি আমাকে বলছেন স্যার, জিয়া সাহেব আপনার আইডি কার্ডটা দেন। আমি বললাম স্যার কেন? হয়তোবা হোয়াট ইজ লটেড কান্ট বি ব্লটেড, আপনারা জানেন কপালের লিখন যায় না কন্ডন। এখানে একটা থার্ড অফিসারকে আমি আনছি, একটু দাঁড়াও, আমার একটা মেরিনার এখানে আমার ছোটো ভাই একাডেমির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসছে, বসো। ওর সুবাদে, ও আমাদের জাহাজে চাকরি করে, সরকারের জাহাজে বিএসসিতে। ওর সুবাদে স্যারের সাথে আমার অফিসে দেখা। তখন আমি স্যারকে বলছিলাম, স্যার আমি আগ্রহ নিতে চাচ্ছি, যেহেতু অনেক কথা আমি শুনছি স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন, বাজেটিং, কন্ট্রোল অ্যান্ড ডিভাইড অ্যান্ড রোল। আমি ডিভাইড অ্যান্ড রুল রেজিমেন্টাল একটা ওয়ার্ড ইউজ করছি, দেন আই উইল এক্সপ্লেন হোয়াট ইজ ডিভাইড অ্যান্ড রুল। এগুলো শুনে স্যার বললো যে আপনারা যদি থাকতে চান খুবই আগ্রহ প্রকাশ করব। তখন স্যারে যখন প্রস্তাবটা দিল, আমি প্রস্তাবটা নিলাম। হ্যাঁ, এটার জন্য অনেক চড়াই উতরাই পেরিতে হয়েছে। সুতরাং এই রেসপন্সিবিলিটি, যেটা চ্যালেঞ্জ ছিল, এটা স্কুলের পরিবেশ, শিক্ষার মান মনিটরিং এবং সুপারভিশন টিম করছি। এর পাশাপাশি আপনারা জানেন আমি ওয়েলফেয়ার টিম করছি, আমি এডুকেশন কাউন্সিল করছি, আমি অভিভাবক গার্জিয়ান কাউন্সিল করছি। এডুকেশন টিম মধ্যে আছে আমাদের কসির ভাই, অনেক একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সবসময় ফার্স্ট হইতো, এবং মাহমুদুল করিম, সাথে একটু মাহমুদুল করিমের একটু দেখেন, ও আছে। এডুকেশন কাউন্সিলের আমাদের প্রফেসর ডক্টর মুর্শেদ আছে, আরও অনেকে আছে, এবং প্রধান শিক্ষকের নেতৃত্বেই এই এডুকেশন টিম থাকবে এবং সহযোগিতা করবে আমাদের পারভেজ স্যার। এডুকেশন কাউন্সিলিং টিম আর গার্জিয়ান কাউন্সিলিং টিম আমি অলরেডি ডিক্লেয়ার দিছি। এটা হবে আমাদের জুলেখা ম্যাডাম, আমাদের ইমরুল কায়েস স্যার, এরা থাকবে, এবং গার্জিয়ানের যেটা ছিল ওনার নাম কি থাকবে, এনামুল হক সাহেব, ওনার তত্ত্বাবধানে হবে। এবং ওখানেও আমি আরও 3 জন এক্স স্টুডেন্টকে কী করছি, ইনভলভ করছি। আমার মনে হয় আমি যে টার্গেটটা এখানে সেট করছি, এই টার্গেট ইনশাল্লাহ সফল হবে। সবার কালেকটিভ এফোর্ট থাকতে হবে। আমি নিজের কোনো এফোর্টে বিশ্বাস করি না, কালেকটিভ এফোর্ট, বারবার কথা বলছি। কালেকটিভ এফোর্ট থাকলে আমাদের এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো, যেহেতু এটা অনেক বেশি একটা চ্যালেঞ্জ, র্যাঙ্কিং উপরে নিয়ে আসা। সবার সহযোগিতা দরকার, এবং বাঁশখালী এক্সপ্রেসকে আবার ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে, এত ডেডিকেশন করে আমাদেরগুলো কভারেজ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি প্রথমে বাঁশখালী এক্সপ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দূর থেকে আসছেন এবং সময় দিয়েছেন এবং কভারেজ দিয়েছেন। তো যেটা বক্তব্যতে আমি অলরেডি অনেক উপকমিটি, সাব কমিটির কথা উল্লেখ করছি। তো এগুলা যেহেতু আপনারা দেখছেন, আমার ভিশন এবং মিশন ছিল র্যাঙ্কিং 1 থেকে 3। হ্যাঁ, এটা আমরা কীভাবে এক্সিকিউট করব, এটার একটা স্ট্র্যাটেজিক প্ল্যানও আমি আপনাদেরকে দিছি। তো আমার পাশে আছে, বাম পাশে আছে আমার প্রধান শিক্ষক, এবং সাথে আছেন আমার ডেপুটি অ্যাটর্নি জেনারেল গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের অ্যাডভোকেট মুজিবুর রহমান, এবং সাথে আছে আরও
এই প্রোগ্রামের আয়োজক কমিটির এই কনভেনার নুরুল হোসেন ভাই, সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি এই কারণে যারা আছে আমাদের নাপোরা স্কুলের দক্ষিণ নাপোরার বাসকারের চট্টগ্রামের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছিল এক সময়, আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইদু চৌধুরী আছে এবং শহীদুল্লাহ আছে এবং মাহমুদুল করিম অনেক একটা টিচার আছে এবং সাথে যারা আছে এবং আমার সবদিকে পারভেজ স্যার আছে। তো সবার সামনে এই প্রতিজ্ঞা করতে চাচ্ছি আমি সবাইকে নিয়ে, এবং আমার বন্ধুবর ওসমানও এদিকে পাশ থেকে শুনতেছে, সবার সহযোগিতা চাচ্ছি। যেহেতু স্কুলের যে ঘটনাটা এখানে এই যে চাঁদাবাজি, বিশৃঙ্খলা, নৈরাজ্য, এটা শক্ত হাতে দমন করা হবে এবং এখানে জিরো টলারেন্স উইথ জিরো নেগলিজেন্স, সাথে সাথে রিপোর্টিং হবে এবং এটা আমাদের আইন কর্মকর্তা, সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন, তাদেরকে ফরওয়ার্ড করা হবে। এবং আমরা যেহেতু অলরেডি বলছি এটা সিসিটিভির কন্টিনিউয়াস সার্ভেলেন্সের মধ্যে আসবে, সুতরাং আমরা এটা সিসি ক্যামেরা অলরেডি প্রক্রিয়াধীন আছে, যাদেরকে শনাক্ত করা হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি এখানে মনিটরিং এবং সুপারভিশন টিম করছি, আমার 5টা সাব কমিটির মধ্যে অন্যতম টিম হবে মনিটরিং এবং সুপারভিশন টিম। এখানে আমার প্রতিনিধি হিসেবে শহীদুল্লাহকে আমি এখানে মনোনয়ন দান করলাম, সে র্যান্ডম এখানে ভিজিট করবে। ইফ হি ফাইন্ডস এনিথিং ইরেগুলারিটিস হি উইল রিপোর্ট টু মি, দেন আই উইল টেক অ্যাকশন। এটা এভাবেই শুধুমাত্র স্কুলের উপরে এবং অ্যাডক কমিটির উপরে, প্রধান শিক্ষকের উপরে আমরা দায়ভার দিতে পারবো না। আমি নিজেই এই মনিটরিং এবং সুপারভিশন টিম করছি 5 সদস্য বিশিষ্টের, এরা কাজ করবে এবং আমার প্রতিনিধি হিসাবে এনি টাইম এখানে এই শহীদুল্লাহ ও রিপোর্ট করবে এবং মনিটরিং এবং সুপারভিশনের টিমের আপনারা জেনে থাকবেন আমি আমার বন্ধুবর ওসমানকে এখানে প্রদান করে আরও 5 সদস্য বিশিষ্ট একটা